অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। আজ বুধবার, ঘড়িতে বাজে রাত 10টা। আমরা প্রত্যেকে আবার একসঙ্গে একই জায়গায় চলে এসেছি ভয় পাওয়ার জন্য। আজকের এই এপিসোডে যে দুটো ঘটনা আপনারা শুনবেন, এই দুটো ঘটনা আপনাদেরকে রীতিমতো ভয় পাওয়াবে। এর সঙ্গে যেই প্রথম ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি শুনবার পর আপনাদের গা শিউরে উঠবে। আজকের এই দুটো ঘটনা কি বিষয় নিয়ে সেটা আমি এর আগেই কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছিলাম, তাই আলাদাভাবে এখানে বলে আমি সময় নষ্ট করব না। আপনারাও যদি আমার সঙ্গে ঘটনা শেয়ার করতে চান এবং যদি চান আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে মেল করে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন অজানা সত্য 15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও আপনার ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনারা যদি আমার সঙ্গে ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের জন্য ফোন কলে থেকে ঘটনা শেয়ার করতে চান, সেটার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন রক্তিম দত্ত। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার নাম রক্তিম দত্ত। আমি বেহালা থেকে লিখছি। আমি তোমার অজানা সত্যের একজন নতুন শ্রোতা। আমি তোমার কয়েকটা এপিসোড শুনলাম, আমার বেশ ভালো লাগলো। তোমার কণ্ঠস্বর, তোমার কথা বলার ধরন, তোমার ঘটনা প্রেজেন্ট করার ধরন আমার বেশ ভালো লেগেছে। তাই আজ তোমাকে একটা ঘটনা লিখছি, যেটা আমার শহরে আমার বাবার ফ্ল্যাটে ঘটে গেছে। খুবই ভয়ানক একটা ঘটনা, যেটা শোনার পর আমার নিজেরই খুব ভয় লেগেছিল। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনাটাকে শুরু করি। ঘটনাটা 2012 সালের নভেম্বর মাসে ঘটেছে। আমার বাবার নিজেরই একটা ফ্ল্যাট রয়েছে, যেখানে অনেক মানুষেরা ভাড়া করে থাকে। ফ্ল্যাটের মানুষদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক হয়ে গেছিল। একদিন আমাদের ফ্ল্যাটের 3 তলায় একটা নতুন পরিবার এসেছিল, যেখানে ছিল একজন মহিলা, তার স্বামী এবং আমার বয়সী তাদের একটি ছেলে। তার বাবা মায়ের নামটা কোনো বিশেষ কারণে আমার মনে নেই, তবে ছেলেটার নাম ছিল ভোলা। ছেলেটা স্বভাবে একটু চুপচাপ ছিল, বেশি কথা বলতো না। আর যখনই কথা বলতো, তার কথাগুলো কেমন যেন জড়িয়ে যেত। তার সঙ্গে মিশে আমি বুঝতে পারলাম ছেলেটার বেশি বন্ধু বান্ধব নেই। ছোটবেলা থেকেই নিজের বাবা মার সঙ্গেই মানুষ হয়েছে, কখনো কোনো ভালো বন্ধুর সাথে কথা বলতে পারেনি এবং মিশতে পারেনি। আমি ওর সঙ্গে যখন কয়েকদিন মিশলাম, ও আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলল এবং আমরা দুজনে বেশ ভালো বন্ধু হয়ে গেছিলাম। কিন্তু কিছুদিন যাওয়ার পর তার সঙ্গে ভালোভাবে মিশে এবং তার পরিবারের সঙ্গে ভালোভাবে মিশে আমি বুঝতে পারি ছেলেটার পরিবারটা
মোটেও ভালো নয়। তার বাবা ছিল সেই পরিবারের একটা অনেক বড় অন্ধকার। তার বাবা পেশায় একজন চাকরিজীবী ছিলেন, তবে মাঝরাতে মদ খেয়ে এসে তিনি রাতের বেলায় নিজের স্ত্রীকে মারধর করতেন। কখনো কখনো সেই লোকটা নিজের স্ত্রীকে খুবই বাজেভাবে এবং মারাত্মকভাবে ধর্ষণ করতেন। ঘরের মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে সেটা তাদের কথাবার্তা এবং আওয়াজ শুনেই বোঝা যেত। মহিলাটি খুবই অত্যাচার সহ্য করতেন, তবে নিজের ছেলের কারণেই তিনি সেই স্বামীর সঙ্গে ছিলেন। এইসব কারণের জন্য ফ্ল্যাটের বাকি লোকেরা তাদের সঙ্গে খুব একটা মিশত না। আমি একমাত্র ছেলে যে ভোলার সঙ্গে মিশতাম। আমার বাবা মা সব সময় ভোলার সঙ্গে মিশতে বারণ করত, বলতো ওদের সঙ্গে মিশলে হয়তো পরবর্তীতে আমারও কোনো ক্ষতি হতে পারে। তবে আমি বন্ধুত্বটাকে আগে মেনেছি। বাবা মার কথা আমি তখন শুনিনি। আমি যখন ভোলার সঙ্গে কথা বলতাম, বেশিরভাগ সময় আমি তার কথাবার্তা শুনতাম। সে কষ্ট পেলে তার সঙ্গে থাকতাম সামলানোর জন্য। এইবার দাদা মূল ঘটনায় আসি। ঘটনা শুরু হয় হঠাৎ করেই। একদিন রাতের বেলা ভোলার বাবা ফ্ল্যাটে ফেরে। সেদিন রাতে কোনো শব্দ কেউ শোনেনি, অর্থাৎ তাদের ঘরে কোনো রকম মারামারি বা কোনো প্রকারের ধর্ষণ হয়নি। এইবার ভোলা যেভাবে আমাকে ঘটনাটা বলেছে সেইভাবেই আমি, অর্থাৎ ভোলার ভাষ্য মতে আমি তোমাকে শোনাচ্ছি। বাবা সেদিন বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিল। এর পরের দিন সকালে বাবা যখন ঘুম থেকে উঠেছিল, বাবার চেহারায় অনেক পার্থক্য আমি এবং আমার মা লক্ষ্য করতে পেরেছিলাম। বাবার শরীর হঠাৎ করেই কেমন যেন রোগা হয়ে গেছে। বাবার পাঁজর বেরিয়ে এসেছে, মাংসের কোনো চিহ্ন নেই শরীরে। তবে এমনটা সম্ভব কি করে? একটা মোটা সোটা মানুষ কি করে এক রাতে এত রোগা হয়ে যায়? সব থেকে অবাক করার মতো বিষয় এটা ছিল, বাবার চোখের কোণাগুলো কেমন যেন লাল হয়েছিল, যেন সেই জায়গাগুলোতে রক্ত জমাট বেঁধে রয়েছে। বাবাকে দেখে একটা ফোঁটাও মনে হচ্ছিল না যে ওটা আমার বাবা। বাবা সেদিন কিছু আর খায়নি। সারা দিনে যখনই মা বাবাকে কিছু খেতে দিয়েছিল, বাবা খাবারটাকে রীতিমতো শুধু নষ্ট করে গেছে। বাবা বলছিল যে তার খুব খিদে পাচ্ছে, কিন্তু সে খেতে পারছে না। খুবই অবাক করার মতো একটি কথা বাবার মুখ থেকে আমরা দুজনে শুনেছিলাম। তবে এই জিনিসগুলো যে ঘটছে এটা কিভাবে সম্ভব এটাই বুঝতে পারছিলাম না। কেন জানি সেই দিন আর বাবা বাড়ি থেকে বেরোয়নি। সারাদিন ঘরে একা বসেছিল। যখন রাত হয়, বাবা রাতেও কিছু খায় না। আমার মা এবং আমি চিন্তায় পড়ে যাই। এরপর যখন রাতে সবাই ঘুমাতে যায়, আমার মাকে নাকি বাবা ঘরে ঢুকতে দেয়নি। সেই কারণে আমার মা সেদিন রাতে আমার ঘরে শুয়েছিল। রাত যখন 3টে বাজে, আমার হঠাৎ কেন জানি ঘুমটা ভেঙে যায়। আমি একটু পাশ ফিরে সামনের দিকে তাকানোর পর যা দেখতে পাই, সেটা দেখার পর আমার শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। আমি দেখি বাবা আমাদের দিকে তাকিয়ে
আমার মাথার সামনের সোজাসুজি থাকা বক্স জানলায় বসে রয়েছে। আমি ভয়তে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে মাও ঘুম থেকে উঠে পড়ে আর দেখে বাবা ওখানে বসে রয়েছে। বাবাকে আমরা জিজ্ঞাসা করি যে, বাবা তুমি ওখানে বসে আছো কেন? এমন সময় হঠাৎই বাবা চোখ বন্ধ করে ওইখান থেকে মেঝেতে পড়ে যায়। মা চিৎকার করে ওঠে। আমি দেখি বাবা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তবে আবারও যখন আমি সেই বক্স জানলার দিকে তাকাই, আমার রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। জানলার বাইরে একটা কালো অবয়ব, যে লম্বায় অনেকটা বড়, সেই জানলায় ঝুলে রয়েছে। তার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে সে আমার দিকে তাকিয়ে রয়েছে এবং তার উদ্দেশ্যই ছিল আমাকে দেখা দেওয়া। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি আর নিতে পারি না। আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বেডে পাই। আমি দেখি আমার বাবা আমার থেকে অনেকটা দূরের একটি বেডে ঘুমাচ্ছে। আমার জ্ঞান ফেরার পর ডাক্তার আমার মাকে ডাকেন। মায়ের কাছে আমি ঘটনাটা শুনি। মা বলে যে বাবার অজ্ঞান হওয়ার পর আমি নাকি অজ্ঞান হয়ে গেছিলাম। মায়ের এই কথা শোনার পর আমি বুঝতে পারি সেই অবয়ব মাকে দেখা দেয়নি, সে শুধুমাত্র আমাকেই দেখা দিয়েছে। তবে এমনটা হওয়ার কারণ কি, এবার আমি বলি দাদা। আমি ভোলাকে হাসপাতালে দেখতে গেছিলাম। সেখানে বসে ভোলার মুখ থেকে এই ঘটনাটা শুনেছি। তারপরে ভোলারা যখন সুস্থ হয়ে যায় তখন তারা আমাদের ফ্ল্যাটটা ছেড়ে দেয়। এই ঘটনার উৎস কোথা থেকে বা কি কারণে ভোলার বাবার ওপরে একটা প্রেত ভর করেছিল, এর উত্তর আজও পাওয়া যায়নি। এমনটাও হতে পারে তার বাবা বাড়ি ফেরার পথে কোনো বাজে কাজ করে এসেছে। এছাড়া অন্য কোনো কারণও হতে পারে। আপনাদের মতামত আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। রাজর্ষিদা, তুমি ভালো থেকো। অজানা সত্যকে আরও এইভাবেই এগিয়ে নিয়ে যাও। আমাদের মতো শ্রোতাদের কাছ থেকে তুমি সারাক্ষণই ভালোবাসা পাবে। যেমনটা শুনলেন, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান যে এমনটা হওয়ার কারণটা কি। আর বাকি আপনাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই এপিসোডটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলবেন না। এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই হরর ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যান, যাতে আপনারা অজানা সত্যের প্রতিটা হরর এপিসোড মিস না করেন। যত এপিসোড সামনের দিকে এগোচ্ছে আমরা আরও অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা শুনতে পাচ্ছি এবং এমন কিছু ঘটনা আমাদের সামনে আসছে যেই ঘটনা প্রশ্ন তুলছে এমনটা হওয়ার কারণ কি, তার উত্তর আমরা ভাবছি এবং আমরাই দিচ্ছি। অনেকের মতামত ভিন্ন হতে পারে, তবে কিছু কিছু মতামত শুনবার পর আমরা নিজেরাও ভাবতে বাধ্য হই যে হ্যাঁ, এমনটাও হতে পারে। ভূতের ঘটনা শোনার ইন্টারেস্টটা এইখান থেকেই জাগে। আমরা ভূতের ঘটনা এই কারণেই শুনতে ভালোবাসি যে না, আমরা এখান থেকে কিছু এমন জিনিস জানতে পারবো যে এগুলো আমাদের অজানা। আবার এমন কিছু জিনিস আমাদের কাছে উঠে আসবে যেইগুলো আমাদেরকে মানুষদের জানাতে হবে। হ্যাঁ, ঠিকই শুনলেন। কমেন্ট সেকশনটাকে ইউজ করুন এবং বেশি করে কমেন্ট করে আপনাদের বক্তব্য আপনারা আমার সামনে পেশ করুন। চলে যাব এবার আমরা আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা।
ঘটনা লিখেছেন দেবজ্যোতি সরকার। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। আজ থেকে প্রায় 20 বছর আগের একটি শোনা গল্প আমি তোমাকে বলছি। বৃষ্টির এক সন্ধ্যা ছিল। পাড়ার মন্দিরে একটা টিনের চাল দেওয়া জায়গা ছিল, যেখানে আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম। আমরা 3 বন্ধু ছিলাম, সঙ্গে পাড়ার কয়েকটা কাকু ছিল। এটা ওটা গল্প করতে করতে কাকুদের মধ্যে রবিন কাকু বলে একজন বলে উঠল, আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। এই বলে উনি গল্প শুরু করলেন। উনি যেইভাবে বলেছিলেন আমি সেরকম ভাবেই তোমাকে লিখছি। কালী পুজোর দিন ছিল, একদম অমাবস্যা। আর আমি যখনকার কথা বলছি তখন আমার বিয়ে হয়নি। আমি তখন তোদের থেকে একটু বড় ছিলাম। পাড়ায় তখন ইলেকট্রিসিটি ছিল না, আর লোকবসতিও অনেক কম ছিল। মোটামুটি 7টার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়তাম। আর গোটা পাড়াতে খালি একটা বাড়িতে কালী পুজো হতো। কিন্তু এখন যেভাবে জাঁকজমক করে হয়, তখন অতটাও হতো না। আর সেই দিনই বড়শিতে একটা বড় বোয়াল মাছ পেয়েছিলাম। তো সন্ধেবেলায় ওটাকে ভেজেছি। আর আমার একটা বন্ধু ছিল যার নাম ছিল রাখু, ওর আসার কথা ছিল আমার বাড়িতে। কালী পুজোর দিন ছিল, তো একটু মদ্যপান করা হোক, এটাই আমাদের প্ল্যান ছিল। তো তখনকার দিনে তো অত ঘড়ি টড়ি ছিল না, রাত অনেকটাই হয়ে গেছিল। কটা বাজে তখন সেটা বলতে পারবো না। রাখুর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু ওর আসার কোনো পাত্তা নেই। এদিকে আমার খিদেও লেগে গেছিল। মাছ ভাজা ছিল, আর 2জন মিলে তো মদ কিনে নিয়ে এসেছিলাম বিকেলবেলায়। রাকুর আসতে দেরি হওয়ায় আমি 2-3 পিস মাছ আর একটু মদ খেয়ে ফেলেছিলাম। শরীরে একটু এনার্জি আসতেই আমি রাখুকে ডাকতে বেরিয়ে গেছিলাম। রাখুর বাড়ি তো তোরা চিনিসই। ওর বাড়ির আগে বাদিকের ওই রাস্তাটা সোজা খাড়ির ধার হয়ে চলে যায়। খাড়ির ধার সম্বন্ধে একটু বলে রাখি, জায়গাটা কিন্তু লোকজনের কাছে ভয়ের। এর আগে ওই জায়গা সম্বন্ধে অনেক ভয়ের গল্প শোনা গেছে। তো ওই রাস্তাটার আগে একটা গাছ পড়ে, সেখানে গিয়ে আমি হাত মুছলাম, কারণ 1 পিস মাছ খেতে খেতে আমি বেরিয়ে পড়েছিলাম। হাতটা তখনও ধোয়া হয়নি, মানে ওই গাছে হাত মোছা পর্যন্ত আমার মনে আছে। তারপর আমার সঙ্গে কি হয়েছিল আমি জানি না। যখন জ্ঞান ফিরল, একদম খাড়ির ধারে সেই তাল গাছটার থেকে একটু আগে আমি শুয়ে রয়েছি। এমন সময় আমি অনুভব করলাম আমার হাতটা কে যেন এসে চেটে দিল। কি করে আমি অতটা রাস্তায় এসেছি আমার কোনো কিছু মনে নেই। হয়তো অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। আর হাতটা যে চেটেছে তার জিভটা অনেকটা বড় ছিল এবং ভীষণ খসখসে ছিল। আমার হাতটা একদম ছনছন করে উঠেছিল। সাধারণ অবস্থায় থাকলে হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেত আমার, কিন্তু আমি তো ড্রিঙ্কস করেছিলাম। আমার জ্ঞান ফেরা মাত্রই একটা বিড়ি ধরালাম, আর টানতে টানতে চুপচাপ মেন রাস্তায় উঠে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখি রাখু এসে দাঁড়িয়ে আছে। ওকে ঘটনাটা বললাম, তারপরও ভয়ে সেই রাতে আর বাড়ি যেতে পারেনি। সে আমার সঙ্গে ঘুমিয়ে পড়ে এবং
পরের দিন বাড়ি যায়। রবিন কাকুর গল্প শেষ হওয়ার পর মদন কাকু গল্প শুরু করলেন। তবে এই গল্পটা আমি পরের পার্টে জানাবো। কেমন লাগলো দাদা গল্পটা? আমি দেবজ্যোতি সরকার, আমি বালুঘাট, দক্ষিণ দিনাজপুরে থাকি। গল্প তো আরও আছে, কিন্তু আমি খুব একটা ভালো লিখতে পারি না। গল্পটা যদি তুমি শোনাও তাহলে আরও ঘটনা পাঠানোর চেষ্টা করব। ভালো থেকো। খুবই অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম। এখানে রবিন কাকু যে ঘটনাটি বলেছে সেখানে আপনারা জানতে পারলেন যে তিনি মদ খেয়ে এক জায়গায় পড়েছিলেন। তবে যখন তার জ্ঞান ফেরে তিনি অনুভব করেছিলেন কেউ যেন এসে তার হাতটাকে ছেটে দিয়েছিল এবং তার জিভটা অনেকটা বড় ছিল। কি মনে হয় আপনাদের তার হাতটা কে চেটেছে? তিনি এটাও বলেছেন যে তিনি যেহেতু মাছ খেয়েছিলেন তার হাতে কিন্তু মাছের এঁঠো লেগেছিল। আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন জিনিসটা কি কারণে হয়েছে। তবে রবিন কাকুর হাত যে চেটেছিল সে আসলে কে? এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে উত্তর থেকে থাকে। চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন এমডি মঞ্জু, আমাদের সঙ্গে রয়েছেন এমডি শাহাদাত, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, জয় বণিক, কমেন্ট করেছেন গেম বয়, আমাদের সঙ্গে রয়েছেন তিস্তা, কমেন্ট করেছেন ওয়াইটি কিং, আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর, অজন্তা হরি, কমেন্ট করেছেন নিশা রয়, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, আমাদের সঙ্গে রয়েছেন এমডি সুমন, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন এমডি সুমন ভুইয়া, আমাদের সঙ্গে রয়েছেন নাজমুল, কমেন্ট করেছেন সুরজিৎ, আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন রিপন সাহা, আমাদের সঙ্গে রয়েছেন ঝুম্পা দাস। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হতে অর্থাৎ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা এইভাবেই ভালোবাসা দিতে থাকুন এবং আমার কাজকে সাপোর্ট করতে থাকুন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।